বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব সবচেয়ে জটিল এবং কঠিন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দুই ধরনের হয়ে থাকে, জেনারেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকে আলোচনা করব জেনারেল প্রিপোজিশন। একটা ক্লাসই জেনারেল প্রিপোজিশনের জন্য যথেষ্ট। আজকের ক্লাস হচ্ছে যারা প্রিপোজিশন পারো না তাদের জন্য। আজকের ক্লাস হচ্ছে যারা প্রিপোজিশন মনে রাখতে পারো না তাদের জন্য, যারা এসএসসি এইচএসসি ডিগ্রিতে পড়ো তাদের জন্য, যারা দাখিল আলিম ফাজিল পড়ালেখা করো প্রিপোজিশন পারো না তাদের জন্য, যারা চাকরি প্রার্থী তাদের জন্য। এমন কোনো ইন্টারভিউ নাই যাতে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না। যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। প্রত্যেকটা ইন্টারভিউর ক্ষেত্রে যেহেতু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, তাহলে এই ক্লাসটা হবে তাদের জন্য। এবং আমি একটা নোট তৈরি করছি এই ক্লাসটির উপরে। সেই নোটটার নাম হচ্ছে কালেক্টিভ নোট। এই যে একটা নোট, এটার নাম হচ্ছে কালেক্টিং নোট। এই নোটটা যদি সংগ্রহ করে, তাহলে এটার মধ্যে ভিন্ন কৌশলে মনে রাখার মতো করে প্রিপোজিশনের ক্লাসগুলি সাজানো হয়েছে। এই নোটের পিছনে যে টাকা খরচ করবেন, মনে করবেন এটা বিশাল বিনিয়োগ। অন্তত আমি অনুরোধ করব, শুধু প্রিপোজিশন শেখার জন্য হলেও প্রত্যেকে এই নোটটি অর্থাৎ কালেক্টিং নোটটি বাসায় রাখবেন। এর চাইতে উদ্যম পদ্ধতিতে আর কেউ প্রিপোজিশন শেখাতে পারবে না। প্রিপোজিশনের ক্লাস ফলো করলে প্রিপোজিশনের দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ। এই একটা ক্লাসের মাধ্যমে আমরা 43টা প্রিপোজিশন, জেনারেল প্রিপোজিশন সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা সবাই এটা মাথায় রাখবো যেন এই নোটটা আমরা সকলে সংগ্রহে রাখি। এবং নোটের জন্য আপনারা ওই যে উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে নোটটা আজই সংগ্রহ করে ফেলুন। এই নোটটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশেষ করে আমি বলবো প্রিপোজিশনের জন্য হলেও আপনারা এই নোটটা অবশ্যই সংগ্রহ করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে একটা ছক লক্ষ্য করা যায়। এই ছকের মধ্যে আমরা 43টা প্রিপোজিশন নিয়ে আসছি, যাতে করে আমরা একটা ক্লাসের মাধ্যমে আমরা এই 43টা প্রিপোজিশন সম্পর্কে ধারণা নিতে পারি এবং 43টা প্রিপোজিশনের সম্পর্কে 43টা প্রিপোজিশনের ব্যবহার আমরা যেন জানতে পারি। যেমন সবার উপরে রয়েছে অ্যাবাভ। অ্যাবাভ অ্যাবাভ শব্দের অর্থ হলো উপরে। অ্যাবাভ অ্যাবাভ শব্দের অর্থ হচ্ছে উপরে। অ্যাবাভ শব্দের অর্থ হলো উপরে। যেহেতু সবার উপরে রয়েছে অ্যাবাভ, এক্ষেত্রে অ্যাবাভ অর্থ উপরে, সেন্টেন্সটা আমরা এরকম ভাবে লিখতে পারি, দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। যেহেতু সবার উপরে অ্যাবাভ, তাহলে আকাশও সবার উপরে। সেই ক্ষেত্রে আমরা সবার উপরে থাকলে অ্যাবাভ ব্যবহার করতে পারি। তাহলে অ্যাবাভ অর্থ উপরে। তাহলে সবার উপরে যেহেতু অ্যাবাভ, তাহলে এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি, দি স্কাই ইজ অ্যাবাভ আস। তাহলে অ্যাবাভ শব্দের অর্থ হলো উপরে। এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাবাভ ব্যবহার করব। এরপরে আসা যাক ওভার। ওভার শব্দের অর্থ হচ্ছে উপরে। ওভার ওভার শব্দের অর্থ হইল উপরে। ওভার শব্দের অর্থ হচ্ছে উপরে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দি বয় জাম্প ওভার দা ওয়াল। মনে করা যাক ছোট্ট একটা ওয়াল রয়েছে। একটা দি বয় জাম্পড ওভার দা ওয়াল। ছোট্ট একটা ওয়াল রয়েছে, বালকটা এভাবে ওয়ালের উপর দিয়ে চলে গেল। যে কোনো কিছুর উপর দিয়ে যদি চলে যায়, এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। ওভার শব্দের অর্থ হলো উপরে। তাহলে সবার উপরে যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। আর যদি কোনো কিছুর উপর দিয়ে গতিশীল থাকে, এক্ষেত্রে আমরা
ওভার ব্যবহার করব। ওভার, যেমন দি বয় জাম্পড ওভার দা ওয়াল। তাহলে আমরা এখানে দেখলাম যে ওভার শব্দের অর্থ উপরে, অ্যাবভ শব্দের অর্থ উপরে, সবার উপরে থাকলে আমরা ব্যবহার করব অ্যাবাভ, এবং কোনো কিছুর উপর দিয়ে যে গতিশীল থাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। তারপরে আমরা দেখব আপ। তারপর আমরা দেখব আপ। আপ শব্দের অর্থ হলো উপরে। আপ শব্দের অর্থ হলো উপরে। আপ শব্দের অর্থ হচ্ছে উপর। তাহলে আপ অর্থাৎ দি ক্যাট ইজ আপ দ্য ট্রি। দি ক্যাট ইজ আপ দ্য ট্রি। আপ দ্য ট্রি, একটা গাছের উপরে বিড়ালটা রয়েছে, এক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। তাহলে আপ শব্দের অর্থ উপরে, আমরা এক্ষেত্রে আপ ব্যবহার করব। অন। অন শব্দের অর্থ হলো উপরে। অন। অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন। অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে স্পর্শ করে অবস্থান করতে হবে। যেমন দি ক্যাপ ইজ অন মাই হেড। তাহলে এক্ষেত্রে অনটা উপরে। অন অর্থ হলো উপরে। কিরকম উপরে? এটা কোনো কিছুর উপরে স্পর্শ করে অবস্থান করতে হবে। তাহলে দি ক্যাপ ইজ অন মাই হেড, অর্থাৎ টুপিটা আমার মাথার উপরে স্পর্শ করে আছে, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তাহলে আমরা অ্যাভাব, ওভার, আপ, অন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো অন টু। অন টু হলো উপরস্থিত কোনো স্থান। অন টু শব্দের অর্থ হচ্ছে উপরস্থিত কোনো স্থান। এখন আমরা দেখব অন টু কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। অন টু। অন টু। অন টু শব্দের অর্থ হলো উপরিস্থিত, উপরিস্থিত কোনো স্থান। অন টু উপরিস্থিত কোনো স্থান। যেমন we lowered the boat onto sea. We lowered the boat onto sea. onto sea অর্থাৎ আমরা নৌকাটি সাগরে ভাসাইলাম। onto sea। তাহলে আমরা নৌকাটা সাগরে ভাসাইলাম, onto sea। তাহলে onto sea অর্থাৎ আমরা নৌকাটি সাগরে ভাসাইলাম। তাহলে এটাও উপরে, পানির উপরে ভাসাইলাম। তাহলে অ্যাবাব অর্থ উপরে, ওভার অর্থ উপরে, আপ অর্থ উপরে, অন অর্থ উপরে, অন টু অর্থ উপরে, সবটির অর্থ উপরে। তাহলে আমরা কোন ক্ষেত্রে কোন উপরে ব্যবহার করব? অ্যাবাব হলো যদি সবার উপরে থাকে, যেমন দা স্কাই ইজ অ্যাবাব আস। ওভার হলো কোনো কিছুর উপরে গতিশীল যদি থাকে, যেমন দি বয় রেন ওভার দা ওয়াল। তারপর হলো আপ। আপ অর্থ উপরে, উপরে অবস্থান করা, যেমন দ্য ক্যাট ইজ আপ দ্য ট্রি। তারপর হলো অন অর্থ উপরে, কোনো কিছু স্পর্শ করে যদি কোনো অবস্থান করে তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো অন, যেমন দি ক্যাপ ইজ অন মাই হেড। আর অন টু হইলো উপরস্থিত কোনো স্থান, যেমন উই লোয়ার্ড দ্য বোট অন টু সি, অর্থাৎ আমরা নৌকাটি সাগরে ভাসাইলাম। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম উপরে অর্থে যেগুলি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা চলে যাই নিচে অর্থে কি ব্যবহার করা হয়। যেমন আন্ডার। আন্ডার শব্দের অর্থ হইল নিচে। আন্ডার। আন্ডার। আন্ডার শব্দের অর্থ হইল নিচে। আন্ডার। আন্ডার শব্দের অর্থ হইল নিচে। দি ডগ। দি ডগ ইজ আন্ডার দা টেবল। তাহলে আন্ডার নিচে, কুকুরটি টেবিলের নিচে অবস্থান করতেছে। তাহলে এক্ষেত্রে আন্ডার শব্দের অর্থ নিচে। নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। তারপরে আমরা দেখব আন্ডারের ব্যবহার জানলাম। নিচে অর্থে আন্ডার ব্যবহার করা হয়। তারপরে হলো বিলু। বিলু। বিলু শব্দের অর্থ হলো নিচু স্তর।
বিলো শব্দের অর্থ হলো নিচু স্তর, নিচু স্তর। যেমন দ্য পুলিশ সার্জেন্ট ইজ বিলো অ্যান ইন্সপেক্টর। দ্য পুলিশ সার্জেন্ট, দ্য পুলিশ সার্জেন্ট, the police sergeant, the police sergeant is below an inspector, is below an inspector, inspector, inspector। তাহলে বিলো শব্দের অর্থ হচ্ছে নিচু স্তর। যেমন পুলিশ সার্জেন্ট, পুলিশ সার্জেন্ট ইন্সপেক্টরের নিচের পদে চাকরি করে, এক্ষেত্রে আমরা শূন্যস্থানে বিলো ব্যবহার করব। তাহলে বিলো শব্দের অর্থ হলো নিচু স্তর। আমরা আলোচনা করলাম বিলো সম্পর্কে। তারপরে আলোচনা করব বিলোর পরে রয়েছে বিনিথ। বিনিথ শব্দের অর্থ হলো নিচে, বিনিথ, বিনিথ শব্দের অর্থ হলো নিচে, বিনিথ শব্দের অর্থ হলো নিচে। আমরা প্রিপোজিশনের অর্থ হলে অবশ্যই জানবো, যদি অর্থই না জানি তাহলে আমরা প্রিপোজিশন কিভাবে বসাবো, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রিপোজিশনগুলির অর্থ আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, তাহলে আমরা প্রিপোজিশনগুলি সঠিকভাবে বসাইতে পারবো এবং কি অর্থে ব্যবহার হচ্ছে সেটা লক্ষ্য করতে পারবো। বিনিথ শব্দের অর্থ হলো নিচে। দি বুট স্যাঙ্ক বিনিথ দ্য ওয়েভস, দি বুট, দি বুট sank, the boat sank beneath the waves, অর্থাৎ ঢেউয়ের নিচে নৌকাটা ডুবে গেল। তাহলে এখানে আমরা beneath ব্যবহার করছি। তাহলে beneath শব্দের অর্থ হলো নিচে, the boat sank beneath the waves, অর্থাৎ ঢেউয়ের নিচে নৌকাটা ডুবে গেল। এই নিচে অর্থাৎ beneath আমরা ব্যবহার করব। তারপর রয়েছে ডাউন। ডাউন, ডাউন শব্দের অর্থ নিচে। ডাউন, ডাউন শব্দের অর্থ হলো নিচে। তাহলে এটা সবগুলি তো নিচে, তাহলে এই ডাউনটা আমরা কি ব্যবহার করব? এটা হলো উঁচু স্থান থেকে নিচু স্থান, উঁচু থেকে নিচু স্থান, উঁচু স্থান থেকে নিচু স্থানে যে অবস্থান করে নিচু স্থানের দিকে আসে, এক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। যেমন দ্য স্টোন, দ্য স্টোন রোল ডাউন দ্য হিল, অর্থাৎ পাহাড় থেকে একটা পাহাড় থেকে পাথরটা গড়িয়ে পড়লো, অর্থাৎ গড়িয়ে যদি পড়ে, যেমন এখানে এরকম ভাবে নিচে পর্যায়ক্রমে পড়ার চিহ্ন এখানে লক্ষ্য করা যায়, এই জন্য আমরা ডাউন ব্যবহার করবো। অর্থাৎ উপর থেকে গড়িয়ে যদি পড়ে তাহলে এক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। তারপরে উই ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, আমরা সিঁড়ি দিয়ে উপর থেকে যদি পর্যায়ক্রমে নিচের দিকে নামি তাহলে উই ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, তাহলে এক্ষেত্রে আমরা উঁচু থেকে নিচুর দিকে নামতেছি। উই ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, তাহলে আমরা উপর থেকে নিচের দিকে নামতেছি। তাহলে এই ডাউনটা হলো উপর থেকে উঁচু থেকে নিচু স্থানের দিকে আমরা এই ডাউন ব্যবহার করতেছি। তাইলে আমরা এতক্ষণ আলোচনা করলাম উপরে অর্থে কিভাবে ব্যবহার করা হয়। যেহেতু উপরে অনেকগুলি ওয়ার্ডের অর্থ হচ্ছে উপরে, তাহলে কিভাবে উপরে অর্থে ব্যবহার করা হয় এটা জানলাম। এখন আমরা নিচু, নিচের অর্থে কোনো কিছু নিচে যে অবস্থান করে এক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। এটার অর্থ নিচে। বিলো হলো কোনো একটা পদের চাইতে আর একটু নিচে যদি অবস্থান করে এক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। তারপরে বিনিত হলো যদি আরো নিচে তলিয়ে যায় এক্ষেত্রে আমরা বিনিত ব্যবহার করব। আর ডাউন অর্থ নিচে, এইটা দেখবো যে উপর থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে বা সিঁড়ির মতো করে যদি নিচের দিকে গড়িয়ে পড়ে, গড়িয়ে নিচের দিকে আসে এক্ষেত্রে, বা আস্তে আস্তে যদি ধাপে ধাপে নিচের দিকে আসে এক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। তাহলে এতক্ষণ আমরা
উপরে অর্থে এবং নিচু অর্থে কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখলাম। যারা 2026 সনে এসএসসি দাখিল পরীক্ষা দিবে তাদের ট্যাগ কোশ্চেন, পাঞ্চুয়েশন, সাফিক্স প্রিফিক্স, সেন্টেন্স কানেক্টর, সাবস্টিটিউশন টেবিল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, গ্যাপ ফিলিং উইথ ক্লজ, প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, শর্ট কম্পোজিশন পুরোপুরি 100 মার্কস 2026 আলোকে এই নোটটা তৈরি করা আছে। আজই সংগ্রহ করুন। নোটের জন্য উপরের নাম্বারে যোগাযোগ করুন। নোটটা আবার দেখে নিন। নোটটার নাম হচ্ছে কালেক্টিং নোট। এই নোটটি 2026 এর সিলেবাসের আলোকে রচিত। এই নোটটা আজই সংগ্রহ করুন। যারা পরীক্ষা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য কমপ্লিট একটা নোট এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ ফুল মার্কস 2026 এর সিলেবাসের আলোকে এই নোটটা পড়লেই তাদের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা আলোচনা করব উঁচু এবং নিচু অর্থে আলোচনা আমরা করলাম। এখন আমরা দেখব কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেছে। অ্যাক্রস, থ্রো, অ্যালং। অ্যাক্রস শব্দের অর্থ হইল অ্যাক্রস। অ্যাক্রস নিয়ে আলোচনা করব। অ্যাক্রস, অ্যাক্রস শব্দের অর্থ হইল কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পার হওয়া। এক প্রান্ত থেকে অ্যাক্রস, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হওয়া। এই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হওয়া, যেমন I drew a line across the page। যেমন I drew a line across the page। আচ্ছা, বলে নিই, আমরা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা নোটটা নিতে চান। এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা নোটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, অ্যাক্রস শব্দের অর্থ হলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হওয়া। I drew a line across the page। অ্যাক্রস অর্থাৎ আমি একটা লাইন টানলাম, একটা লাইন আঁকলাম এই পেজের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। তাহলে I drew a line, একটা লাইন আঁকলাম across the page, পেজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি পার হয়ে যায় এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। তারপর হইলো দেখব থ্রো। থ্রো হইল ভিতর দিয়া। থ্রো হইল ভিতর দিয়া, কোনো কিছু ভিতর দিয়া যদি অতিক্রম করা হয় এক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। থ্রো শব্দের অর্থ হলো কোনো কিছুর ভিতর দিয়া। যেমন উই আর পাসিং থ্রু দ্য ফরেস্ট। উই আর পাসিং থ্রু দ্য ফরেস্ট। উই আর পাসিং থ্রু দ্য ফরেস্ট। আমরা বনের ভিতর দিয়া, উই আর পাসিং, আমরা অতিক্রম করতেছিলাম থ্রু দ্য ফরেস্ট, বনের ভিতর দিয়া। তাইলে এই থ্রো ব্যবহার করলাম। থ্রো ব্যবহার করলাম, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়া যদি চলে যায় এক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। থ্রো অর্থ কোনো কিছুর ভিতর দিয়া। আর যদি অ্যাক্রস হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পার হয়, এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। আর থ্রো হইলো কোনো কিছুর ভিতর দিয়া। এখন আলোচনা করব অ্যালং। অ্যালং শব্দের অর্থ হচ্ছে বরাবর। অ্যালং, অ্যালং শব্দের অর্থ হচ্ছে বরাবর। অ্যালং, অ্যালং রয়েছে। অ্যালং শব্দের অর্থ হচ্ছে বরাবর, অর্থাৎ উই ওয়েন্ট অ্যালং দ্য সাইড অফ দ্য রিভার। উই ওয়েন্ট অ্যালং দ্য সাইড অফ দ্য রিভার। উই রিভার, উই ওয়েন্ট অ্যালং দ্য সাইড অফ দ্য রিভার, অর্থাৎ আমরা গেলাম নদী বরাবর। তাহলে বরাবর অর্থে আমরা অ্যালং ব্যবহার করব। তাহলে অ্যাক্রস, থ্রো, অ্যালং এর ব্যবহার দেখলাম। তাহলে অ্যাক্রস হলো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অতিক্রম করা, থ্রো হলো কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, আর অ্যালং হলো বরাবর যাওয়া। তাহলে আমরা অ্যাক্রস, থ্রো, অ্যালং সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো
অ্যালং, থ্রো, অ্যাক্রস। অ্যাক্রস, থ্রো, অ্যালং। এখন দেখব ইন। ইন অর্থ হচ্ছে মধ্যে। ইন অর্থ মধ্যে। আগেই বলে নেই, আমরা যখন প্রিপোজিশন করব অবশ্যই প্রতিটা প্রিপোজিশনের অর্থ জানবো। যদি অর্থ না জানি তাহলে আমরা কমপ্লিট করতে পারবো না প্রিপোজিশন। অর্থাৎ এই অর্থ অনুসারে তো সেন্টেন্সের মধ্যে বসাইতে হবে। অর্থ যদি না জানি তাহলে আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন বসাবো। এখন আমরা আলোচনা করব ইন। ইন ইন অর্থ ইন অর্থ হচ্ছে মধ্যে। অর্থাৎ আই স থ্রি পিপল ইন দ্য রুম। আই আই স থ্রি পিপল। I saw three people in the room. In the room. আমি তিনজন লোক রুমের ভিতরে অবস্থান করতে দেখলাম। আগে থেকে যদি রুমের ভিতরে অবস্থান করে, আগে থেকে যদি ভিতরে অবস্থান করে, এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইন অর্থ মধ্যে। এখন আলোচনা করব ইনটু। এখন আলোচনা করব ইনটু। ইনটু শব্দের অর্থ কি? এটাও মধ্যে, কিন্তু কিরকম মধ্যে? বাহির থেকে ভিতরে ইনটু। ইনটু ইনটু হলো বাহির থেকে ভিতরে অবস্থান। বাহির থেকে ভিতরে যাওয়া। বাহির থেকে ভিতরে যায় যদি অবস্থান করে, বাহির থেকে ভিতরে প্রবেশ করে, এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। বাহির থেকে গতিশীল অবস্থা যদি ভিতরে প্রবেশ করে, যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। তাহলে যে ইনটু, হি ওয়েন্ট, সে গেল ইনটু দ্য রুম, অর্থাৎ বাইরে থেকে রুমের ভিতরে প্রবেশ করলো। এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে ইন এবং ইনটু আলোচনা করলাম। এখন আলোচনা করব টু। টু অর্থ হলো তে, প্রতি বা অভিমুখী। টু টু হইল অভিমুখী। টু টু শব্দের অর্থ হচ্ছে অভিমুখী। ইন ইনটু টু অর্থাৎ কোনো কিছুর অভিমুখে, দেখা যাচ্ছে তীর চিহ্নিত, অর্থাৎ টু অর্থাৎ অভিমুখী বোঝাতে ব্যবহার করা হয়। আই ওয়াকড টু দ্য অফিস। আই ওয়াকড টু দ্য অফিস। আই ওয়াকড টু দ্য অফিস। তাহলে এই টু অর্থাৎ অফিসের দিকে হেঁটে গেলাম। তাহলে অফিসের অভিমুখী বা অফিসের দিকে গেলাম, এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। টু এর উপরে দেখব টুয়ার্ডস। টুয়ার্ডস শব্দের অর্থ দিকে। টুয়ার্ডস 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 অর্থ দিকে। টুয়ার্ডস, যেমন উই আর ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভার। উই আর ওয়াকিং। উই আর ওয়াকিং towards the river. We are walking towards the river. Towards অর্থাৎ আমরা হাঁটতেছি towards the river, নদীর দিকে বা নদীর অভিমুখে। তাইলে এক্ষেত্রে আমরা towards ব্যবহার করব। তারপরে আমরা এবার আলোচনা করব টু towards আলোচনা করেছি, টু এবং towards আলোচনা করেছি। এখন আলোচনা করব ফ্রম। ফ্রম ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে। ফ্রম ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে। হইতে ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে। আবারও বলে নেই, যারা প্রিপোজিশন সম্পর্কে ধারণা কম, প্রিপোজিশন মনে রাখতে পারো না, যারা প্রিপোজিশন সম্পর্কে একেবারেই পারো না, যাদের প্রিপোজিশন মনে থাকে না, ভিন্ন আঙ্গিকে ভিন্ন কৌশলে এটার মধ্যে প্রিপোজিশনগুলি আলোচনা করা হয়েছে। এটার মধ্যে একটা ক্লাসে জেনারেল প্রিপোজিশনের 42টা প্রিপোজিশন
আলোচনা করা হয়েছে এই নোটটার মধ্যে। এই নোটের নাম হচ্ছে কালেক্টিং নোট। এবং পর্যায়ক্রমে আমি আরো প্রিপোজিশনের ক্লাস করব, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এমন সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাল্লাহ প্রিপোজিশনের সমস্যাটা আর থাকবে না। বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে, এসএসসি এইচএসসি ডিগ্রি, দাখিল আলিম ফাজিল যারা পড়ালেখা করো প্রত্যেক ক্ষেত্রে প্রিপোজিশন থাকে। এক্ষেত্রে আমরা এই নোটটি সংগ্রহ করব অন্তত প্রিপোজিশন শেখার জন্য হলেও। ধন্যবাদ। আর ওইখানে নাম্বার রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন যারা নোটটা নিতে চান। ফ্রম, ফ্রম অর্থাৎ হইতে, অর্থাৎ ফ্রম হইতে। দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস অর্থাৎ মদ আঙ্গুর থেকে তৈরি করা হয়, আঙ্গুর থেকে মদ তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করবো হইতে। খেয়াল করতে হবে ফ্রম এবং অফের ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, আমি অফের ব্যবহারটা লিখে নিই, পরে আমরা লিখি। অফ হলো এর, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। অফ, 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 অফ হলো এর, অর্থাৎ দিস নেকলেস, দিস নেকলেস, দিস নেকলেস necklace is made of gold, of gold অর্থাৎ এখানে দুইটা উদাহরণ লক্ষ্য করলাম। যে পদার্থ থেকে তৈরি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা ফ্রম, ফ্রম ব্যবহার করব। আর যে পদার্থ থেকে তৈরি যদি ওইটা পরিবর্তন না হয়, যেমন দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ থেকে হারটা তৈরি, এটার মধ্যে স্বর্ণ বিদ্যমান রয়েছে, স্বর্ণ থেকে হারটি তৈরি, তাহলে স্বর্ণটা বিদ্যমান রয়েছে। যদি যে পদার্থের তৈরি, যে পদার্থ থেকে তৈরি ওই পদার্থটা যদি বিদ্যমান থাকে এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। আর যে পদার্থ থেকে তৈরি সেটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। যেমন আমরা দি ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, আঙ্গুর থেকে মদ তৈরি, তাহলে আঙ্গুর থেকে যে মদ তৈরি করা হলো, আঙ্গুরের উপাদান আর মদের মধ্যে উপাদান রয়েছে কিন্তু আঙ্গুরটার রইল না। তাহলে কোনো কিছু থেকে যদি উৎপাদন করা হয় আর সেটা বিদ্যমান থাকে এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। আর যদি বিদ্যমান না থাকে পরিবর্তিত হয়ে যায় এক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। তাহলে আশা করি ফ্রম এবং অফ এর ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। তখন আলোচনা করলাম ফ্রম এর ব্যবহার এবং অফ এর ব্যবহার। এখন আলোচনা করব অফ, ও ডাবল এফ, অফ। অফ শব্দের অর্থ হচ্ছে বন্ধ, অফ। এখন আলোচনা করব অফ এর ব্যবহার, অর্থাৎ প্লিজ টার্ন অফ দ্য লাইন, প্লিজ, প্লিজ টার্ন অফ দ্য লাইট, প্লিজ টার্ন অফ দ্য লাইট। তাহলে প্লিজ টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইটটা বন্ধ করো। তাহলে এক্ষেত্রে আমরা বন্ধ অর্থে অফ ব্যবহার করব। আবার দূরে বোঝাতেও অফ ব্যবহার করা যায়, দূরে বোঝাতেও অফ ব্যবহার করা যায়। সামার ইজ নট, যেমন সামার ইজ নট ফার অফ নাও, সামার, সামার ইজ নট ফার অফ নাও অর্থাৎ সামার সিজনটা বেশি দূরে নয়। এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। অফ অর্থ আবার দূরে বোঝাতেও ব্যবহার করা হয়, দূরে বোঝাতেও ব্যবহার করা হয়। অফ অর্থ দূরে বোঝাতে ব্যবহার করা হয়, যেমন বেশি দূরে নয় এরকম অর্থে ব্যবহার করা হয়। যেমন সামার ইজ নট ফার অফ নাও অর্থাৎ সামার সিজনটা এখন বেশি দূরে নয়। তারপরে এখন আলোচনা করব অফ, আলোচনা করলাম। এখন আলোচনা করব ফর, ফর অর্থ জন্য, ফর। এখন আলোচনা করব ফর, ফর, ফর অর্থ হলো জন্য, ফর, ফর অর্থাৎ জন্য, অর্থাৎ দেয়ার ইজ এ লেটার ফর ইউ, এই চিঠিটা তোমার জন্য। দেয়ার ইজ এ লেটার ফর ইউ, দেয়ার ইজ এ লেটার ফর ইউ, চিঠিটা তোমার জন্য।
তাহলে এক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। অথবা ইট ইজ এ বুক ফর চিলড্রেন, ইট ইজ এ বুক ফর চিলড্রেন, অর্থাৎ এই বইটা শিশুদের জন্য। তাহলে এক্ষেত্রে ফর ব্যবহার করা হয়, ফর অর্থ জন্য। এখন আলোচনা করলাম ফর। ফর আলোচনা করলাম, ফর সম্পর্কে আলোচনা করলাম। এখন আলোচনা করব আউট। আউট, আউট শব্দের অর্থ হচ্ছে বাইরে। আউট শব্দের অর্থ হলো বাইরে, ভিতর থেকে বাইরে। যেমন হি ran out, he ran out into the corridor, into the corridor। তাহলে সে ran out, সে বাইরে গেল, বাইরে গেল into the corridor, বারান্দা, অর্থাৎ সে দৌড়ে বারান্দায় বের হয়েছিল। এই ক্ষেত্রে আউট ব্যবহার করব। আউট অর্থ বাইরে, আউট আলোচনা করলাম, আউট। এখন আলোচনা করব আউট অফ। আউট অফ, আউট, আউট অফ, আউট অফ অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে কাজ ঘটানো। এটাও বাইরে, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে যাবে, নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে কাজ ঘটানো, কাজ ঘটানো। নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে যদি কাজ ঘটায়, এক্ষেত্রে আমরা আউট, আউট অফ ব্যবহার করব। যেমন দি বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, যেমন দি বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড অর্থাৎ বলটা তো মাঠেই থাকার কথা ছিল, বল তো মাঠের মধ্যে থাকবে, এটাই নিয়ম। কিন্তু দি বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, মাঠের বাইরে, মাঠের বাইরে এই বলটা চলে গেল। তাহলে নির্দিষ্ট জায়গা থেকে, যেহেতু বলের জায়গা ছিল মাঠের মধ্যে থাকবে, বল কি করলো, মাঠের বাইরে চলে গেল। তাহলে নির্দিষ্ট একটা জায়গা থেকে বাইরে যায় কোনো কাজ ঘটায়, এক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করবো। যেমন দি বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড। তাহলে আমরা আলোচনা করলাম আউট অফ দিয়া, আউট অফ, আউট অফ, আউট অফ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ কি? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে, সামনে। ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে। যেমন দি শপ ইজ, দি শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে, রাস্তার সামনে দোকানটি রয়েছে। এক্ষেত্রে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব, সামনে অর্থে ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। তারপরে আমরা আলোচনা করব বিসাইড নিয়ে। বিসাইড, ইন ফ্রন্ট অফ সামনে আলোচনা করলাম, এবার আলোচনা করব বিসাইড নিয়ে। বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। আবারও বলি, অবশ্যই আমরা যে প্রিপোজিশনগুলি পড়বো, প্রিপোজিশনের অর্থ জানবো, অর্থগুলি আগে মুখস্থ করে নেব। বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। যেমন সিট বিসাইড মি, আমার পাশে বসো। সিট বিসাইড, বিসাইড মি, আমার পাশে বসো। অথবা হি স্যাট বিসাইড মি, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। বিসাইড, হি স্যাট বিসাইড মি। তাহলে পাশে অর্থে বিসাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা আলোচনা করলাম বিসাইড নিয়ে। এবার আলোচনা করব বিহাইন্ড নিয়ে। বিহাইন্ড, বিহাইন্ড শব্দের অর্থ কি? বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে, বিহাইন্ড পিছনে। বিহাইন্ড, বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে, পিছনে। বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে। তাহলে হু ইজ দ্য গার্ল
হু ইজ দ্য গার্ল, হু ইজ দ্য গার্ল, হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড, স্ট্যান্ডিং বিহাইন্ড সাব্বির। হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড সাব্বির, বালিকাটি কে, যে সাব্বিরের পিছনে দাঁড়ায় আছে। এক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে। এখন আলোচনা করলাম বিহাইন্ড সম্পর্কে। তাহলে বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে। পিছনে অর্থে আমরা বিহাইন্ড ব্যবহার করব। এখন আলোচনা করব বাই এবং উই। বাই অর্থ দ্বারা, বাই অর্থ দ্বারা, আর উইথ অর্থ, উইথ অর্থাৎ দিয়ে। বাই অর্থ দ্বারা, উইথ অর্থ দিয়ে। অর্থাৎ কোনো একটা কাজ যদি আমরা ঘটাই, যে কাজ ঘটাবে তার আগে বাই বসবে, আর যে যন্ত্র ব্যবহার করে কাজটা ঘটাবে তার পূর্বে উইথ বসবে। যেমন দ্য স্নেক, দ্য স্নেক ওয়াজ কিল্ড by the boy with a stick। অর্থাৎ কোনো কিছু দিয়ে যে কাজটা ঘটাবে তার আগে বাই বসবে, আর যে যন্ত্র দিয়ে কাজটা ঘটাবে তার আগে উইথ বসবে। তাহলে উইথ শব্দের অর্থ দিয়ে, বাই অর্থ দ্বারা। দিস স্নেক ওয়াজ কিল্ড, সাপটা হত্যা করা হলো, বাই দা বয়, বালকটা হত্যা করলো। তাহলে এক্ষেত্রে বাই অর্থাৎ বালকটা কাজটা ঘটাইছে। উইথ এ স্টিক, কি দিয়া, একটা লাঠি দিয়ে হত্যা করলো। তাহলে এই ক্ষেত্রে উইথ অর্থাৎ যে কাজটা ঘটাবে তার পূর্বে বাই বসবে, আর যে যন্ত্র ব্যবহার করে কাজটা ঘটবে তার পূর্বে উইথ বসবে। এখন আলোচনা করলাম বাই এবং উইথ। এখন আলোচনা করলাম বাই এবং উইথ। বাই এবং উইথ। এখন আলোচনা করব ইন এবং এট। ইন এবং এট। ইন হইলো বড় জায়গার পূর্বে ইন বসবে, ছোট জায়গার পূর্বে এট বসবে। ছোট জায়গার, বড় জায়গার পূর্বে ইন বসবে, ছোট জায়গার আগে এট বসবে। যেমন হি লিভস ইন, ছোট জায়গার আগে এট বসবে, বড় জায়গার আগে ইন বসবে। হি লিভস ইন বাংলাদেশ। হি লিভস ইন বাংলাদেশ এট ঢাকা। তাহলে ঢাকার তুলনায় বাংলাদেশ বড় জায়গা, এই জন্য বড় জায়গায় আগে ইন বসছে, ঢাকা ছোট জায়গা, তারপর এট বসছে। যদি এরকম থাকে হি লিভস ইন ঢাকা, ঢাকা এট গাজীপুর। তাহলে হি লিভস ইন ঢাকা এট গাজীপুর। তাহলে গাজীপুরের তুলনায় ঢাকা বড় জায়গা, তাহলে তার পূর্বে, ঢাকার পূর্বে ইন বসছে, গাজীপুর ছোট জায়গা, তার পূর্বে এট বসছে। গাজীপুর ছোট জায়গা, ঢাকার তুলনায় গাজীপুর ছোট জায়গা, তার পূর্বে এট বসছে। ঢাকা বড় জায়গা, গাজীপুরের তুলনায় তার পূর্বে ইন বসছে। তাহলে হি লিভস ইন বাংলাদেশ এট ঢাকা, অর্থাৎ বড় জায়গা, ঢাকার তুলনায়, ঢাকার তুলনায় বাংলাদেশ বড় জায়গা, তার পূর্বে ইন বসছে। আবার গাজীপুরের তুলনায় ঢাকা বড় জায়গা, এক্ষেত্রে ইন বসছে। আর বাংলাদেশের তুলনায় ঢাকা ছোট জায়গা, এক্ষেত্রে এট বসছে। আর ঢাকার তুলনায় গাজীপুর ছোট জায়গা, তার পূর্বে এট বসছে। তাহলে এখন আমরা শিখলাম ইন এবং এট এর ব্যবহার। ইন এবং এট এর ব্যবহার শিখলাম। এখন আমরা দেখব ইন এবং এট এর ব্যবহার শিখলাম। এখন আমরা দেখব টিল বা আনটিলের ব্যবহার। টিল, টিল অথবা আনটিল। টিল, টিল অথবা আনটিল অর্থাৎ হলো যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। টিল বা আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। যেমন হোয়াইট হেয়ার আই রিটার্ন, হোয়াইট হেয়ার, যেমন হোয়াইট হেয়ার, এখানে অপেক্ষা করো, টিল, টিল অথবা আনটিল।
টিল অথবা আনটিল, টিল অথবা আনটিল ওয়েট হিয়ার আই রিটার্ন, আই রিটার্ন, অর্থাৎ এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। টিল অর্থ ব্যবহার করা যাবে, টিল অথবা আনটিল আর যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না, টিল বা আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। ওয়েট হিয়ার টিল আই রিটার্ন অথবা ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তাহলে এখন আমরা জানলাম টিল এবং আনটিলের ব্যবহার, টিল এবং আনটিলের ব্যবহার। এখন আলোচনা করব টিল এবং আনটিলের ব্যবহারের পরে আলোচনা করব সিন্স এবং ফরের ব্যবহার। টিল আনটিল, টিল এবং আনটিলের আলোচনা করলাম, এখন আলোচনা করব সিন্স এবং ফরের ব্যবহার। নির্দিষ্ট সময় থেকে শুরু হলে সিন্স বসে আর মোট সময় বোঝালে ফর বসে। যেমন আমরা যদি 2000 সন লিখি, 2020 সন লিখি, 2020 টু 2025 অর্থাৎ 2025 সন পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, তাহলে এর মধ্যে পার্থক্য হলো 5 বছর। পার্থক্য কত? 5 বছর, 5 ইয়ার্স, 5 বছর, 2020 থেকে 2025 সন পর্যন্ত। তাহলে এখানে পার্থক্য হলো 5 ইয়ার্স। যদি বলি আই হ্যাভ বিন লিভিং, তাহলে সিন্স, সিন্স এবং ফরের ব্যবহার দেখব, সিন্স এবং ফরের ব্যবহার দেখব, সিন্স এবং ফর। আচ্ছা, তাহলে আই হ্যাভ বিন লিভিং, আই হ্যাভ বিন লিভিং হিয়ার, লিভিং হিয়ার সিন্স 2020 অর্থাৎ 2020 সন থেকে আমি এখানে বাস করতেছি। সিন্স আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2020 অর্থাৎ 2020 সন থেকে আমি এখানে বাস করতেছি, একটা নির্দিষ্ট সময় থেকে। আর যদি মোট সময় বোঝা, যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, 5 ইয়ার্স, আমি এখানে 5 বছর যাবত বাস করতেছি। তাহলে মোট সময় যদি বোঝায়, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো। মোট সময় বোঝালে আমরা ফর ব্যবহার করবো। আর নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করবো। অর্থাৎ আমি এখানে বাস করতেছি 2020 সন থেকে, তাহলে এই ক্ষেত্রে সিন্স ব্যবহার করবো। আর আমি এখানে 5 বছর যাবত বাস করতেছি, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো। তাহলে সিন্স হলো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কাজ, নির্দিষ্ট সময় থেকে শুরু হলে আমরা সিন্স ব্যবহার করব। আর যদি মোট সময় বোঝায়, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। সিন্স এবং ফর আলোচনা করলাম, সিন্স এবং ফর আলোচনা করলাম। এখন আমরা দেখব অ্যারাউন্ড। অ্যারাউন্ড অর্থ হলো চারদিকে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড শব্দের অর্থ হলো চারদিকে। আগেই বলেছি যে অবশ্যই আমরা প্রিপোজিশন শেখার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থ জেনে নেব। অ্যারাউন্ড, অ্যারাউন্ড শব্দের অর্থ হলো চারদিকে, চারদিকে। ফ্যান্স ইজ অ্যারাউন্ড দ্য ফিল্ড, ফ্যান্স ইজ অ্যারাউন্ড দ্য ফিল্ড, ফ্যান্স ইজ অ্যারাউন্ড দ্য ফিল্ড অর্থাৎ মাঠের চারদিকে, অর্থাৎ ফসলের ক্ষেত যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমরা বেড়া দিয়ে থাকি। তাহলে ফসলের ফ্যান্স অর্থ বেড়া, ফ্যান্স ইজ অ্যারাউন্ড দ্য ফিল্ড অর্থাৎ মাঠের ফসলের চারদিকে বেড়া যদি থাকে, এক্ষেত্রে আমরা ফ্যান্স ব্যবহার করি। ফ্যান্স শব্দের অর্থ হচ্ছে বেড়া। তাহলে অ্যারাউন্ড অর্থাৎ চারদিকে, অর্থাৎ অ্যারাউন্ড চতুর্দিকে অবস্থান করা বোঝাইলে এক্ষেত্রে আমরা অ্যারাউন্ড বসাইব। অ্যারাউন্ড শব্দের অর্থ হলো চারদিকে। এবার আমরা দেখব অ্যাবাউট সম্পর্কে। অ্যারাউন্ডের পরে আমরা দেখব অ্যাবাউট সম্পর্কে। অ্যারাউন্ড এখানে রাউন্ড রয়েছে, এই জন্য এটা অ্যারাউন্ড। এবার হলো অ্যাবাউট। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধে, সম্বন্ধে, সম্বন্ধে। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধে, সম্বন্ধে, অ্যাবাউট সম্বন্ধে। তাইলে টেল মি অ্যাবাউট দিস, টেল মি অ্যাবাউট দিস, এই সম্বন্ধে আমাকে বলো, এই সম্পর্কে টেল মি আমাকে বলো, অ্যাবাউট দিস এই সম্পর্কে। তাহলে এই সম্বন্ধে বলো বা এই সম্পর্কে বলো। অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্বন্ধে, সম্বন্ধে অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট। এখন আলোচনা করব এগেনিস্ট। এগেনিস্ট, এগেনিস্ট, এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে, এখন আলোচনা করব হলো
এগেনিস্ট। এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। হোয়াট ইজ দ্য চার্জ? হোয়াট ইজ দ্য চার্জ এগেনিস্ট হিম? হোয়াট ইজ দ্য চার্জ? হোয়াট ইজ দ্য চার্জ এগেনিস্ট হিম? তার বিরুদ্ধে কি অভিযোগ? তাহলে বিরুদ্ধে, এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। বিরুদ্ধে অর্থে আমরা এগেনিস্ট ব্যবহার করব। তো এগেনিস্ট সম্পর্কে আলোচনা করলাম। এখন আলোচনা করব বিটুইন এবং অ্যামাং এর মধ্যে। বিটুইন এবং অ্যামাং এর মধ্যে। বিটুইন হলো দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায়, দুইয়ের মধ্যে যদি বোঝায়, এক্ষেত্রে আমরা দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন ব্যবহার করব। যেমন ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন দ্য টু ব্রাদার। ডিভাইড the apples between two brothers. দুই ভাইয়ের মধ্যে আপেলগুলি ভাগ করে দাও। দুই ভাইয়ের মধ্যে আপেলগুলি ভাগ করে দাও। তাহলে বিটুইন শব্দের অর্থ হলো দুইয়ের মধ্যে। ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন টু ব্রাদার্স। তাহলে বিটুইন হলো দুইজনের মধ্যে বলছে ভাগ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। আর যদি অ্যামাং থাকে, তাহলে দুই আর বেশি জনের মধ্যে যদি ভাগ করতে বলা হয় থাকে, এক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব। অ্যামাং 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 শব্দের অর্থ হচ্ছে দুইয়ের বেশি এর মধ্যে যদি হয়। দুইয়ের বেশির মধ্যে যদি হয়। দুইয়ের বেশির মধ্যে যদি হয়, দুইয়ের বেশির মধ্যে হয়, এক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব। অথবা অনেকের মধ্যে, আমরা এইভাবে বলতে পারি যে অনেকের মধ্যে হয়, তাহলে অ্যামাং ব্যবহার। যেমন ডিভাইড দ্য অ্যাপলস, ডিভাইড দ্য অ্যাপলস অ্যামাং অল। সকলের মধ্যে ভাগ করে দাও। আপেলগুলি সকলের মধ্যে ভাগ করে দাও। সকলের মধ্যে, তাহলে এটা দুইয়ের বেশি বোঝাইতেছে। সকল, অনেক মানুষকে, অনেক মানুষের মধ্যে ভাগ করে বোঝাইতে, তাহলে অ্যামাং বসে। তাহলে বিটুইন দুইজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, আমরা বিটুইন ব্যবহার করবো। আর যদি অনেকের মধ্যে ভাগ করা হয়ে থাকে, দুইয়ের অধিক থাকে, এক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব। তাহলে এখন আমরা বিটুইন এবং অ্যামাং সম্পর্কে আলোচনা করলাম। বিটুইন এবং অ্যামাং সম্পর্কে আলোচনা করলাম। বিটুইন অ্যামাং। এখন আলোচনা করব অন এবং বাই এবং অন সম্পর্কে। বাই এবং অন সম্পর্কে। অন বাইয়ের ব্যবহার আমরা দেখব। অন এবং বাইয়ের ব্যবহার। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গেলাম। উই ওয়েন্ট দেয়ার। যদি পায়ে হেঁটে কোথাও যাই, তাহলে অন ফুট। উই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমরা সেখানে গেলাম পায়ে হেঁটে, এক্ষেত্রে শুধু অন ফুট। পা ব্যতীত অন্য যে কোনো যানবাহন যদি আমরা ব্যবহার করি, এক্ষেত্রে আমরা বাই ব্যবহার করবো। যেমন উই ওয়েন্ট দেয়ার, তাহলে বাই লঞ্চ, যদি লঞ্চ যুগে যাই। বাই এরোপ্লেন, যদি বাই এরোপ্লেন, অর্থাৎ এরোপ্লেন যুগে যদি যাই। যদি বাই বাস, যদি বাসে যাই। বাই লঞ্চ এরোপ্লেন। বাই এয়ার, আকাশপথে যদি যাই। বাই ল্যান্ড, স্থলপথে যদি যাই, তাহলে আমরা বাই ব্যবহার করবো। শুধু কোথাও যদি পায়ে হেঁটে যাই, এক্ষেত্রে শুধু ব্যবহার করবো অন ফুট, তাহলে উই ওয়েন্ট দেয়ার অন ফুট। যদি লঞ্চ যুগে যাই, তাহলে উই ওয়েন্ট দেয়ার বাই লঞ্চ। উই ওয়েন্ট দেয়ার এরোপ্লেন। উই ওয়েন্ট দেয়ার বাই বাস। উই ওয়েন্ট দেয়ার বাই এয়ার। উই ওয়েন্ট দেয়ার বাই ল্যান্ড। উই ওয়েন্ট দেয়ার ট্রেন, আমরা যে ট্রেন যুগে যাই, বাই ট্রেন। তাহলে খালি পায়ে হেঁটে গেলে অন ফুট, অন্য ক্ষেত্রে বাই ব্যবহার করবো। উই ওয়েন্ট দেয়ার বাই বোট, যদি নৌকা যুগে যাই, বাই বোট। তাহলে আমরা কোথাও যাত্রা পথে, কোথাও যদি পায়ে হেঁটে যাই, তাহলে অন ফুট। আর যে কোনো যানবাহন ব্যবহার করে, অথবা স্থলপথে, জলপথে কোথাও যদি যাই, এক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করবো। তাহলে অন এবং বাইয়ের ব্যবহার আমরা শিখলাম। এখন
অ্যাট ই অন ইনের ব্যবহার দেখব। অ্যাট অ্যাটের ব্যবহারটা আমরা দেখব। অ্যাটের ব্যবহার, অ্যাট আমরা একটা ঘড়ির কথা চিন্তা করব। যখনই আমাদের মাথায় ঘড়ির কথাটা আসবে, ঘড়ির চিন্তাটা আসবে, ঘড়ির যে কোনো সময় তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন অ্যাট অ্যাট 6 p.m. at 6 p.m. 6 a.m. 6 p.m. 6 a.m. 9 p.m. 9 p.m. 9 a.m. অর্থাৎ যে কোনো সময় যদি আমরা বলি, হ্যাঁ, অথবা 10 o'clock 10 o'clock, অর্থাৎ ঘড়ির কথাটা চিন্তা করব। ঘড়ির যে কোনো সময়ের ক্ষেত্রে আমরা তার পূর্বে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করব। ঘড়ির যে কোনো সময় যদি আসে, যেমন 6 p.m. 6 a.m. 9 p.m. 9 a.m. 10 o'clock, এগুলির পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। at 10 o'clock, at 6 p.m. at 6 a.m. at 9 p.m. at 9 a.m. at 9 o'clock 9 o'clock at 9 o'clock, অর্থাৎ আমরা ঘড়ির কথাটা চিন্তা করব। যখনই আমরা সময় ঘড়ির কথাটা চিন্তা করব, তখন তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। তাইলে আমরা ঘড়ির যে কোনো সময় যদি উল্লেখ করি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই সময়টুকু আমরা গণনা করে থাকি, কাউন্ট করে থাকি। প্রত্যেকটা সময়ের পূর্বে আমরা নির্দিষ্ট সময় যেহেতু তার পূর্বে অ্যাট ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার আমরা 7 ডেজ এর কথা চিন্তা করব। 7 ডেজ অন ব্যবহারের ক্ষেত্রে, অন ব্যবহারের ক্ষেত্রে 7 ডেজ এর কথা চিন্তা করব। 7 ডেজ মানে 7 দিন। 7 দিনের কথা চিন্তা করব। 7 দিনের পূর্বে আমরা অন ব্যবহার করব। 7 দিনের পূর্বে আমরা অন ব্যবহার করব। যেমন অন সানডে, অন সানডে, অন মানডে, অন মানডে, অন ফ্রাইডে, অন ফ্রাইডে, অন ওয়েডনেসডে, অর্থাৎ অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফ্রাইডে। অর্থাৎ 7 দিন যদি আমরা পাই, তাহলে 7 দিনের পূর্বে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। তাহলে অনের ব্যবহার জানলাম। এবার আমরা দেখব ইনের ব্যবহার কিভাবে আসে। ইনের ব্যবহার, যখন যখন ইনের ব্যবহার করব, তখন আমরা ক্যালেন্ডারের কথা চিন্তা করব। ক্যালেন্ডারের কথা চিন্তা করব। ক্যালেন্ডার, যদিও এখনো জায়গা কম, আমি সংক্ষিপ্ত আকারে ক্যালেন্ডার বোঝানোর চেষ্টা করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025 সনের একটা ক্যালেন্ডার। এরকম যদি আমরা কোনো ক্যালেন্ডার পাই, ক্যালেন্ডার পূর্বে আমরা ইন ব্যবহার করব। অর্থাৎ যদি কোনো সন পাই, যেমন ইন জানুয়ারি, ইন জানুয়ারি, ইন ডিসেম্বর, ইন ডিসেম্বর, অর্থাৎ যখন মাসগুলি পাবো, ক্যালেন্ডারের মধ্যে মাসগুলি থাকে, মাসগুলির পূর্বে আমরা ইন ব্যবহার করব। ইন 2025, অর্থাৎ 2025 সন, এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর ইন ব্যবহার করব ওই মাসগুলি নামের পূর্বে অথবা সনের পূর্বে আমরা ইন ব্যবহার করব। যেমন তাহলে অ্যাট, অন, ইন, একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই একটু লক্ষ্য করুন, একটা উদাহরণ দিয়ে কিভাবে আমরা অ্যাট, অন, ইন ব্যবহার করা যায়। যেমন হি কেম এট, হি কেম হি কেম এট 4 p.m. He came at 4 p.m. on Sunday, in January, in 2025. তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা অন, ইন, এটার ব্যবহার দেখবো। যেমন হি কেম, সে আসলো, 4 p.m. নির্দিষ্ট সময়, আমরা বলছি যে ঘড়ির কথা, নির্দিষ্ট সময়, তার পূর্বে অ্যাট বসছে। অন সানডে, অর্থাৎ 7 দিন, তার পূর্বে অন বসছে। ইন জানুয়ারি, ক্যালেন্ডারের কথা বলছি, ক্যালেন্ডারের মধ্যে মাসগুলি থাকে, তাহলে যে কোনো মাসের পূর্বে ইন বসবে। আর সন, যে কোনো সন যদি থাকে, তাহলে 2025 সন, তার আগে ইন বসছে। তাহলে নির্দিষ্ট সময় এলে, ঘড়ির সময়টা আমরা লক্ষ্য করবো, নির্দিষ্ট সময় এলে অ্যাট বসবে তার পূর্বে। তারপরে 7 দিনের যে কোনো দিন থাকলে তার পূর্বে অন বসবে।
12 মাসের যে কোনো মাস থাকলে তার পূর্বে ইন বসবে, আর সন থাকলে তাহলে তার পূর্বে ইন বসবে। তাহলে আমরা এই একটি ক্লাসের মধ্যে 42টা প্রিপোজিশন ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। আমরা আশা করব এই ক্লাসটা সকলে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। সকলে ক্লাসটা কিরকম হয়েছে কমেন্ট করবেন। যারা 2026 সনের এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা একটা বিরাট প্রিপারেশন, জেনারেল প্রিপোজিশন। আর যারা এইচএসসি, ডিগ্রি, আলিম, ফাজিলে লেখাপড়া করো তাদের জন্য একটা বিরাট প্রিপারেশন। যারা ভর্তি পরীক্ষা দিবে তারা এই একটা ক্লাস করে 43টা প্রিপোজিশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এটাও তাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ। যে কেউ যে কোনো ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকবে। প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকে না এরকম ইন্টারভিউ আমরা পাই না। তাইলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই এই ক্লাসটা অনুসরণ করার চেষ্টা করব। আর আমি আবারও বলে নিই, এই নোটটা সংগ্রহ করার চেষ্টা করবে। কালেক্টিং নোট, ইংলিশ সেকেন্ড পেপার, এসএসসি দাখিল এক্সামিনেশনের জন্য। পাশাপাশি যারা প্রিপোজিশন সম্পর্কে জানে না তাদের জন্য এই ছক আকারে সুন্দর করে প্রিপোজিশনটা বর্ণনা করা হয়েছে। ইয়া ছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসগুলি আমি আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সকলে ক্লাসগুলি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব, ক্লাসটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আর অনুরোধ করব এই নোটটা যেন সকলে সংগ্রহ করো। ধন্যবাদ। ক্লাসটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।